রেডিও মিলনের আজকের নিবেদন অবনীন্দ্রনাথ ঠাকুরের রাজকাহিনী। আজকের গল্প হাম্বির। গল্পটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক এবং শেয়ার করবেন এবং আরও নতুন নতুন গল্প শোনার জন্য সাবস্ক্রাইব করতে ভুলবেন না আমাদের অফিসিয়াল ইউটিউব চ্যানেল রেডিও মিলন অডিও স্টোরি। শুরু হচ্ছে অবনীন্দ্রনাথ ঠাকুরের রাজকাহিনীর পঞ্চম গল্প হাম্বির। চিতোর তখনও পাঠানের হস্তগত হয়নি। মেবারে তখনও ভীম সিংহের অটুট প্রতাপ। মহারানা লক্ষণ সিংহের সুশাসনে দেশ যখন শান্তিতে সুখে ধনধান্যে পরিপূর্ণ, সেই সময় একদিন যুবরাজ অরি সিংহ দলবল নিয়ে শিকারে গিয়েছিলেন। আন্ধোয়া বনের ধারে উজলা গ্রামে মেঠো রাস্তায় শিকারীর দল রাজকুমারের সঙ্গে সঙ্গে শিকারের পেছনে ছুটছিল। শিকার একটি ছুঁচলো মুখওয়ালা দাঁতালো বরাহ। বেলা দুপুরে মেঠো রাস্তায় অনেকখানি ধুলো উড়িয়ে অনেক দূর ছুটে গিয়ে রাজকুমারের শিকার রাস্তার একধারে জোনার ক্ষেতের ভেতরে ঝাঁপিয়ে পড়ল। সেখানে আবার ঘোড়া চলে না, তীর তো ছোটেই না। ক্ষেতের মাঝে মাচার ওপর দাঁড়িয়ে এক রাজপুতের মেয়ে এই তামাশা দেখছিল। পরনে তার পিলা ওড়নি, নীল আঙ্গিয়া। রাজকুমারের গায়ে ছিল সবুজ রঙের দোপাট্টা। দুজনের চোখ দুজনের ওপরেই পড়েছিল। শিকারের আশায় হতাশ হয়ে অরি সিংহ যখন বুনাস নদীর তীরে আমবাগানে ফিরে চলেছিলেন, ক্ষেতের ভেতর থেকে রাজপুতের মেয়ে সেই সময় বরাহটিকে মেরে শিকারীদের ভেট দিয়ে গেল। রাজকুমার জিজ্ঞেস করলেন, कैसे मारा? বালিকা বল্লমের মতো সিধে একটা জনারের শীষ দেখিয়ে বলল, इसी से घायल किया। তার ধুলো মাখা কালো চুলগুলো সাপের ফনার মতো সুন্দর মুখের চারিদিকে বড় বড় শোভা ধরেছিল। তার সুডৌল হাতে পেতলের কাঁকন। সূর্যের আলোয় সেগুলো সোনার মতো ঝকঝক করছিল। বুনাস নদীর তীরে আমবাগানের শীতল ছায়ায় সেই কথাই ভাবতে ভাবতে রাজকুমারের তন্দ্রা আসছিল। সবুজ ক্ষেতের মাঝে মাটির ঢেলা ফেলে পাখি আর ছাগল তাড়াতে তাড়াতে মেয়েটিও রাজকুমারের কথা ভাবছিল কিনা কে জানে, কিন্তু এক সময় তার হাত থেকে ঠিকরে একটা মাটির ঢেলা সেই আমবাগানের ধারে ঘোড়ার পায়ে এসে লাগল। হঠাৎ ঘোড়ার শব্দে চমকে উঠে রাজকুমার চেয়ে দেখলেন আমবাগানের ফাঁকে একটুখানি সবুজ ক্ষেত, তারই মাঝে সেই নীল আঙ্গিয়া এবং পিলা ওড়নি কৃষক নন্দিনী। পশ্চিম বাতাসে অরোরের ক্ষেতে তখন ঢেউ উঠেছে। একদল টিয়া পাখি ঝাঁক বেঁধে উড়ে চলেছে। বেলা শেষে দিনের আলো নিভু নিভু। পাথরের মতো পরিষ্কার আকাশ, তার কোলে কালো মেঘের সরু রেখা। রাজকুমার শিকার শেষে বাড়ি চলেছেন। নদীর ধারে যেখানে গ্রামের পথ আর মাঠের রাস্তা এক হয়েছে, সেখানে আবার দুজনের দেখা হলো। বালিকা মাথায় দুধের কলসি নিয়ে মাঠ ভেঙে গ্রামে চলেছে, সঙ্গে দুটি চিকন কালো ছানা মহিষ। পরদিন উজলা গ্রামের সেই বালিকার ঘরে বিবাহের প্রস্তাব নিয়ে রাজকুমারের দূত এলো।
বালিকার পিতা চন্দাসো বংশের চৌহান রাজপুত কিছুতেই গেলহোট বংশে কন্যাদানে সম্মত নন। কাজেই রাজকুমারের দূত হতাশ হয়ে রাজ্যে ফিরলেন। এদিকে সেই বৃদ্ধ রাজপুতের ঘরে গৃহিণীর কাছে পাড়াপড়শির দুয়ারে লাঞ্ছনা গঞ্জনার সীমা পরিসীমা রইল না। এমন কাজও কেউ করে? হাতের লক্ষ্মী পায়ে কখনো ঠেলতে আছে? যেমন বুদ্ধি আর কি, চিরটাকাল এই চাষা হয়েই থাকবে বুড়ো। কিন্তু বুড়ো সকলের কথায় একই জবাব দিত, বলতো, তোমরা যাই বলো, আমি কিন্তু লক্ষ্মীকে কখনোই রাজবাড়িতে 500 দিনের দাসী করে দিতে পারিনি। তার চেয়ে আমার মেয়ে গরিবের ঘরের একমাত্র গিন্নি হয়েই থাকে, তো সেই ভালো। কিন্তু বুড়োর প্রতিজ্ঞা বেশি দিন রইল না। খুব ধুমধাম করে আলো জ্বালিয়ে ঘোড়া সাজিয়ে বরবেশে যুবরাজ এলেন, যেন কোনো স্বপ্নের রাজ্য থেকে রাজপুত্র এসে এই উজলা গ্রামে উদয় হয়েছেন। আনন্দে আলোয় নাচে গানে সমস্ত গ্রাম এক রাতের মতো উৎফুল্ল হয়ে উঠল। সুখের বাসর আনন্দের মধ্যে কখন কেটে গেল বোঝাই গেল না। 1 বছর পর যুবরাজ লক্ষ্মী রানী এবং তার 1 মাসের শিশু রাজপুত্র হাম্বিরকে উজলা গ্রামে রেখে পাঠানের সঙ্গে যুদ্ধে গেলেন। অবশ্য সে যুদ্ধে যেই গেল তাকে আর ফিরতে হলো না। রানা গেলেন, রাজপুত্রেরা গেলেন, ভীমসিংহ গেলেন, রানী পদ্মিনী, রাজবধূ, রাজমাতা সকলে গেলেন। চিতোর লক্ষ্মী অন্তর্ধান করলেন। রইলেন কেবল উজালা গ্রামে হাম্বিরকে নিয়ে রানী লক্ষ্মী, আর কৈলোরের কেল্লায় মেবারের রানার বংশধর অজয় সিংহ। একদিকে সরোনাল বলে একখানি ছোট গ্রাম, আর একদিকে আরাবল্লী পর্বত, মাঝে একটা ছোট্ট পাহাড়ের ওপর কৈলোরের পুরাতন কেল্লা। একসময় পাহাড়ি ভিলদের শাসনে রাখার জন্য ওই কেল্লা প্রস্তুত হয়েছিল। তখন চিতোরের মহারানা বছরের মধ্যে প্রায় 4 মাস এখানেই কাটাতেন। তখন কেল্লার ব্যাপারই আলাদা ছিল। তারপর পাহাড়ি জাত যখন ক্রমে অধীন হয়ে শত্রুতা ছেড়ে বশ্যতা মানল, তখন আর বড় একটা এখানে আসার প্রয়োজন হতো না। কচ্ছিৎ কদাচিৎ 2-1 জন রাজকুমার শিকারে এসে রাত্রিবাস করে যেতেন। কেল্লাও ক্রমে ভেঙে চুরে বন জঙ্গলে আর কাঁটা গাছে পরিপূর্ণ হয়েছিল। ঝড় বৃষ্টি বিদ্যুতের মাঝে চিতোরের রানা লক্ষণ সিংহের বংশধর রাজ্যহারা অজয় সিংহ স্ত্রী পুত্র পরিবার নিয়ে একদিন এই কেল্লায় আশ্রয় নিলেন। সে দুঃখের রাত কিভাবে কেটেছিল তা শুধু তাঁরাই জানেন। মাথার ওপরে ফাটা ছাদ দিয়ে বৃষ্টির ধারা পড়ছে, ঘরের কোণে ইঁদুরের খুটখাট, বাদুড়ের ঝটাপট। রাজার ছেলে আর রাজার বউ তারই মাঝে ভিজে খড়ের বিছানায় ঘোড়ার কম্বল ঢাকা দিয়ে রাত কাটালেন। সকালে গ্রামবাসীরা রাজা দেখতে এসে দেখল তাদের রাজার বসার সিংহাসন, শোবার খাটিয়া কোনো কিছুই নেই। এমনকি রাজার রানী, রাজার ছেলে, তারা ঘোড়ার কম্বলে বসে আছে। মেবারের রানা অজয় সিংহ আজ কোথায় সোনার সিংহাসনে রাজছত্র মাথায় দিয়ে বসবেন, আর রানীমা কোথায় 2 রাজকুমার আজিম সিংহ এবং সুজন সিংহকে নিয়ে গজদন্তের পালঙ্কে আরাম করবেন, সেখানে তাদের এই দুর্দশা।
গ্রামবাসীরা তখনই যত্ন করে কেল্লা পরিষ্কার করতে লাগলো। তারপর ঘর সাজানো হলো। গ্রামের জোরদার গজদন্তের খাট, সিংহাসন, কিংখাবের সুজনি, জরির চাঁদোয়া, শ্বেত চামর, চন্দনের পাখা, রূপোর প্রদীপ, সোনার বাটা, শ্বেত পাথরের বাসন সমস্ত কিছু হাজির করল। ক্ষেত থেকে চাষির মেয়েরা তরিতরকারি, ঘিয়ের মটকি, দুধ দেবার গাই, ঘোড়ার ঘাস নিয়ে হাজির হলো। দেখতে দেখতে সাজ সরঞ্জামে কেল্লার চেহারা ফিরে গেল। ভক্ত প্রজাদের প্রাণপণ সেবায় অজয় সিংহ সব দুঃখ ভুললেন। কেবল চিতোর যে এখনো পাঠানের হস্তগত, এ দুঃখ তার মন থেকে কিছুতেই গেল না। তিনি প্রায় দীর্ঘশ্বাস ফেলে বলতেন, হায়, সূর্য এখনো রাহুগ্রস্ত, কবে গ্রহণ শেষ হবে কে জানে। সেই সুদিনের প্রতীক্ষা করে আমায় কতকাল থাকতে হবে কে বলতে পারে। ক্রমে দিন যেতে লাগল, কিন্তু যে সুদিনের প্রতীক্ষায় অজয় সিংহ রইলেন সেই সুদিন আর এলো না। পাঠানের হাত থেকে চিতোর উদ্ধার করতে অজয় সিংহ প্রাণ দিতে প্রস্তুত, কিন্তু তার লোকবল, অর্থবল কোথায়? বড় আশা ছিল দুই রাজকুমার আজিম সিংহ এবং সুজন সিংহ বড় হয়ে পিতৃরাজ্য উদ্ধারের চেষ্টা করবেন। কিন্তু হায়, বিধাতা সে সাধেও বাদ সাধলেন। সেদিন বর্ষাকাল। মেঘের ঘটা আরাবল্লী পর্বতের শিখরে শিখরে কাজলের মতো ছায়া ফেলেছে। গ্রামের ক্ষেতের ওপর দিয়ে আলো আঁধারের খেলা চলছে। দুই রাজকুমার শিকারে বেরিয়েছেন। রাজা রানীতে মহলের ভেতরে একলা রয়েছেন। ক্রমে সন্ধ্যা হল, কিন্তু রাজকুমারেরা ঘরে ফিরছেন না। রানীমা এক একবার খোলা জানালায় চেয়ে দেখছেন। দেখতে দেখতে পশ্চিম মেঘের তীরে একটুখানি সোনার ঢেউ খেলিয়ে সূর্যদেব অস্ত গেলেন। রাত্রির অন্ধকার মেঘের অন্ধকারে গাঢ়তর হয়ে এলো। রানীমা রাজার সঙ্গে কথা বলছেন আর বারে বারে জানালার পানে চেয়ে দেখছেন। রাজা অজয় সিংহ স্ত্রীকে জিজ্ঞাসা করলেন, তোমায় আজ আনমো না দেখছি যে। কে জানে প্রাণটা কেমন করছে। এই বলে রানীমা উঠে গেলেন। ঘরে দাসী এসে প্রদীপ দিয়ে গেল। টুপটাপ করে ক্রমে বড় বড় ফোঁটায় বৃষ্টি নামল। রানীমা মলিন মুখে ফিরে এসে বললেন, এরা যে দুই ভাইয়ে সেই সকাল থেকে শিকারে গেল, এখনো এলো না কেন? সে কি, এখনো ওরা ফেরেনি? এই ঝড় বৃষ্টিতে কোথায় গেল দুজনে? এমন সময় কেল্লার উঠোনে লোকজনের কোলাহল শোনা গেল। তখন মেঘ কেটে গিয়ে চন্দ্রোদয় হচ্ছে। রাজা রানী দেখলেন জনকয়েক গ্রামবাসী কাকে যেন ধরাধরি করে নিয়ে আসছে। একজন দাসী তাড়াতাড়ি এসে খবর দিয়ে গেল, রানীমা, রানীমা, দেখুন গিয়ে বড় কুমার অজিম বাহাদুরের কি হয়েছে। বলতে বলতেই লোকজন ধরাধরি করে রাজকুমারকে নিয়ে উপস্থিত হল। রাজা রানী শুনলেন পাহাড়ের ওপরে শিকার করতে গিয়ে সেখানকার ভিল সর্দার মুঞ্জোর ছেলের সঙ্গে সুজন বাহাদুরের হরিণ নিয়ে ঝগড়া হয়। ক্রমে সেই ঝগড়া লড়াইয়ে পরিণত হয়। বড় কুমার তাকে রক্ষা করতে গিয়ে মাথায় চোট পেয়েছেন। কিন্তু সুজন সিংহ কোথায় গেলেন? রাজা অজয় সিংহের প্রশ্নে লোকজনেরা জানালো তিনি ভালোই আছেন। ওদের পাঠিয়ে দিয়ে তিনি নিজে একটি চটিতে বিশ্রাম করছেন। এই এলেন বলে। পথের ধারে চটিতে বিশ্রাম করার মানে পাঁচিয়ারে মিলে সিদ্ধি টেনে আড্ডা দেওয়া। রাজা তা বুঝলেন। তিনি বললেন, এমন বিপদের সময় বিশ্রাম না করলেই নয়।
লোকজন সকলে বিদায় হল। রাজা, রানী, রাজবৈদ্য এবং দু একজন দাসী অচৈতন্য আজিমকে নিয়ে ঘরে এলো। সমস্ত রাত্রি রাজকুমারের চেতনা হল না। রাজবৈদ্য ঘাড় নেড়ে চিন্তিত মুখে বললেন, আঘাত বড়ই সাংঘাতিক। ভোরের আলোর সঙ্গে সঙ্গে রাজকুমার একবার চোখ চাইলেন, একবার অস্ফুটে মা বলে ডাকলেন। তারপরই খাঁচা ছেড়ে পাখি যেমন উড়ে যায়, তেমনি রাজকুমারের সেই সোনার দেহ ছেড়ে প্রাণখানি চলে গেল। এরপর বহু দিন কেটে গেছে। অজয় সিংহ শোকে, দুঃখে, নিরাশায় দিন দিন ম্রিয়মান হতে লাগলেন। আর সেই দুর্দান্ত মুঞ্জ ডাকাত দিনে দিনে প্রবল হয়ে গ্রামবাসীদের ওপর, প্রজাদের ওপর বিষম উৎপাত আরম্ভ করল। এমনকি দুরন্ত ডাকাত এসে একদিন কৈলোরের কেল্লা পর্যন্ত লুট করে গেল। মুঞ্জ ডাকাত অজয় সিংহের মুকুট কেড়ে নিয়ে তার মাথায় তলোয়ারের চোট মেরে চলে গেল। অজয় সিংহ বৃদ্ধ, সুজন বাহাদুর নেশাখোর। প্রজালোককে এখন রক্ষা করবে কে? একদিকে পাঠানের উৎপাত, আর অন্যদিকে মুঞ্জ ডাকাতের নিষ্ঠুর অত্যাচার। ওদিকে আবার চারিদিকে খবর ছড়িয়ে পড়ল রাজা অজয় সিংহ আর বেশি দিন বাঁচবেন না। রাজ্যে হাহাকার পড়ে গেল। সকলেই বলতে লাগলো, এতদিনে বুঝি সূর্যবংশের গৌরব শেষ হলো। সুজন বাহাদুর যে রাজ্য চালাতে পারেন এমন তো বোধ হয় না। রাজ্যের যখন এই দুরবস্থা, সেই সময় উজলা গ্রাম থেকে লক্ষ্মী রানী হাম্বিরকে নিয়ে কৈলোরে উপস্থিত হলেন। রাজার আত্মীয় স্বজন, দেশের সর্দার সামন্ত যে যেখানে ছিলেন সকলে উপস্থিত হলেন। রাজা সকালে সভা করে বসেছেন। হাম্বির এসে প্রণাম করলেন। অজয় সিংহ আশীর্বাদ করে হাম্বিরকে কাছে বসালেন। তাকে দেখে আজ তার দাদা হরি সিংহের কথা মনে পড়ল। সেই নাক, সেই চোখ, দাদার মতোই সুন্দর বলিষ্ঠ শরীর, গলার স্বর তেমনি মধুর অথচ গম্ভীর। আজ অজয় সিংহের মনে পড়ল তার দাদা হরি সিংহ পাঠানের সঙ্গে শেষ যুদ্ধে যাবার আগে তার হাতে একখানি চামড়ার থলে আর একখানা চিঠি দিয়ে বলেছিলেন, এই চিঠিতে আমার শেষ ইচ্ছা রইল, আর এই থলিতে একখানি ছোড়া। হাম্বির বড় হলে এই দুটি তাকে দিও। রানা অজয় আজ তাঁর সমস্ত সামন্ত সর্দারের সম্মুখে হরি সিংহের নিজের হাতের ছোড়া আর মোহর করা সেই চিঠি হাম্বিরের হাতে দিলেন। বললেন, বৎস, পড়ে দেখো তোমার পিতার শেষ ইচ্ছা কি। চিঠি খোলা হলো। তাতে লেখা রয়েছে, শ্রীরাম জয়তী, শ্রী গণেশ প্রসাদ, শ্রী কলিঙ্ক প্রসাদ, মহারাজ অধিরাজ শ্রী হরি সিংহ আদেশতু। অতঃপর অজয় সিংহজি ও মেবারের 10 সহস্র অধিকারের সামন্ত সর্দার ও জনপদবর্গকে আমার আদেশ এই যে, ভবানী মাতার ইচ্ছায় পাঠান যুদ্ধ সংকট সমরে যদি আমার স্বর্গ লাভ ঘটে, তবে দেশাচার মতো ভাইজি অজয় সিংহ একলিঙ্গজির দেওয়ানি গ্রহণ করিয়া যথাবিহিত প্রজাপালন ও রাজ্য চালনা করিতে থাকিবেন, ও আমার বিধবা পত্নী রানী লক্ষ্মী ও শিশুপুত্র হাম্বিরকে লইয়া যাহাতে সুখে স্বচ্ছন্দে উজলা গ্রামে বাস করিতে পারেন, সেজন্য উজলা গ্রাম ও তাহার সংলগ্ন সমুদয় জমি জমা রানীর নিজ নামে বন্দোবস্ত করিয়া দিবেন। আমি নিজ বুদ্ধি ও বিশ্বাস মতো দেওয়ানির বন্দোবস্ত করিয়া গেলাম।
কিন্তু অতঃপর সিংহাসন লইয়া হাম্বির ও ভাইজির সন্তানগণের মধ্যে বিবাদ ঘটিবার সম্ভাবনা। সে নিমিত্ত শেষ অনুরোধ এই যে আমাদের সামন্ত সর্দার, মন্ত্রীবর্গ এবং প্রজালোক যাহাকে উপযুক্ত বিবেচনায় দেওয়ানিতে বহাল করিবেন, তিনি রাজ্যাধিকারী বলিয়া সাব্যস্ত হইবেন। হাম্বির ও অন্যান্য কুমারের প্রতি আমার এই আদেশ যে তাহারা এই উত্তরাধিকার সূত্র লইয়া বিবাদ না করেন। দেশের সংকট অবস্থা, এ সময় গৃহবিবাদ বাঞ্ছনীয় নয়। আমাদের মধ্যে যে কুসন্তান এই গৃহবিবাদে লিপ্ত হইবে, ভগবান একলিঙ্গের অভিশাপ যেন তাহাকে স্পর্শ করে। ইতি সম্বত 1333 চিতইরগড়। পত্রপাঠ শেষ হলে রানা সকলের দিকে চেয়ে বললেন, এখন কি করা কর্তব্য? রাজ্যের সমস্ত সামন্ত সর্দারই উপস্থিত আছেন। আমার ইচ্ছা এই সভাতেই সিংহাসন সুজন বাহাদুরের কি হাম্বিরের এ বিষয়ে একটা মীমাংসা হোক। আমি বুঝেছি আমি আর অধিক দিন নেই, অতএব আমি বেঁচে থাকতেই উপযুক্ত কোনো এক কুমারের হাতে দেওয়ানির ভার দিতে চাই। এখন দুই কুমারের মধ্যে কে উপযুক্ত তোমরা সকলে স্থির করো। রাজসভায় তুমুল তর্ক উঠল। সেই সময় পেট মোটা, নেশায় ঢুলু ঢুলু রক্তচক্ষু সুজন সিংহ সভায় প্রবেশ করলেন। সভায় দুই দল হল। এক দল বলল, সুজন বাহাদুরের সিংহাসন পাওয়া উচিত, কেননা রাজ্য চালাতে বাহুবলের প্রয়োজন, এবং বাহুবলটা যে সুজন বাহাদুরের যথেষ্ট আছে সেটা আমরা সবাই জানি। তৎক্ষণাৎ অন্য দল বলে উঠল, শুধু বাহুবলের কাজ কি? রাজ্য চালাতে হলে ধৈর্য চাই, বুদ্ধি চাই। সুজন বাহাদুরের এ দুটোর একটাও নেই। সৈন্যই রাজার বল। রাজাকে যদি নিজেই লড়াই করতে হলো, তবে আমরা আছে কি করতে? আমরা তো বলি হাম্বিরকেই রাজা করা উচিত। তোমরা হাসালে দেখছি। শোনো, যা দিনকাল পড়েছে তাতে মুকুট মাথায় দিয়ে সিংহাসনে বসে থাকলে আর চলে না। এখন রীতিমতো লড়াই করতে হবে। আমরা এমন একটা রাজা চাই যে একাই 100 পাঠান ঠেকাতে পারবে, বুঝলে? এইভাবে দুই দলে প্রচণ্ড তর্ক বাঁধল। শেষে প্রায় হাতাহাতি হবার জোগাড়। অজয় সিংহ বললেন, তোমরা স্থির হও, আমি যা বলি শোনো। তোমরা তো জানো ভিল সর্দার মুঞ্জ সেদিন কেল্লা লুট করে গেছে। আমাদের সাধ্য হয়নি যে তাদের বাধা দিই। সেই রাত্রে ডাকাত এই কেল্লা থেকে চিতরের রাজমুকুট নিয়ে পালিয়েছে। শুধু তাই নয়, আমি সংবাদ পেয়েছি সে নাকি আবার সেই রাজমুকুট মাথায় দিয়ে নিজেকে রাজস্থানের রাজা বলে প্রচার করছে। সূর্যবংশের এই ঘোর অপমানের একমাত্র প্রতিকার সেই রাজমুকুট উদ্ধার করা। হাম্বির আর সুজন দুইজনেই এখন উপযুক্ত। দুজনের মধ্যে যিনি সেই পাপাত্মার মুন্ডু সমেত মুকুট উদ্ধার করতে পারেন, তিনিই রাজ্যের অধিকারী হন। কৃতজ্ঞ ভিল যে মাথায় মেবারের রাজমুকুট ধারণ করতে সাহসী হয়েছে, সেই মাথা শীঘ্রই আমি চাই, নচেত আমার মরণেও শান্তি নেই। মেবারের দুই উপযুক্ত রাজকুমার বর্তমান থাকতে যদি সে মুকুট উদ্ধার না হয়, তবে জানব মেবারের সূর্যবংশ আজ নির্বংশ হয়েছে। রাজ্যে বীর নেই। রাজ সিংহাসন ভিল আর পাঠানের পাওয়াই শ্রেয়। কেল্লায় যত সৈন্য, যত অস্ত্র আছে, দুই কুমার ইচ্ছা মতো ব্যবহার করুন। আমার আর কিছুই বলার নেই। আজকের সভা এইখানেই ভঙ্গ হল। কোলাহলে রাজসভা ভঙ্গ হল। তার পরদিন সূর্যোদয়ের সঙ্গে সঙ্গে নিজের বন্ধু বান্ধব সৈন্য সামন্ত নিয়ে সুজন বাহাদুর চললেন ডাকাত ধরতে। আজ তিনি ভারী ব্যস্ত। অন্যদিন বেলা 11টার আগে সুজন বাহাদুরের ঘুম ছাড়ত না। আজ তিনি ভোর হতে না হতেই প্রস্তুত
এত ব্যস্ত যে হাম্বিরকে সঙ্গে ডেকে নিয়ে যান তারও সময় হলো না। দু একজন সামন্ত ছোট রাজকুমার হাম্বিরের খোঁজ করতে সুজন সিংহ হেসে বললেন, তিনি একটু আরাম করছেন, চলো আমরা আগে যাই, তিনি আহারাদি করে পরে আসবেন খন। ঠিকই তো চলুন আমরা আগে গিয়ে ডাকাতের বাসা ঘেরাও করি, পরে না হয় ছোট কুমার এসে তার মুন্ডটা কেটে নিয়ে যাবেন। রানার বুড়ো বয়সে ভীমরতি ধরেছে, এ কি যার তার কর্ম। বুকের পাটা চাই, ডাকাত বলে ডাকাত, মঞ্জু ডাকাত, যার নামে দেশ শুদ্ধ থরহরি কম্প, তাকে ধরতে কিনা ছোট কুমার, হাতি মারতে পতঙ্গ। না হে না, তোমরা জানো না, হাম্বিরের গায়ে বেশ শক্তি আছে। তবে কি জানো, ছেলে মানুষ এখনো হার পাকেনি। আমি এবার লড়াই থেকে এসেই তাকে রীতিমতন কুস্তি শেখাবার বন্দোবস্ত করছি, দেখো না। এদিকে সকালে উঠে হাম্বির একখানা পুরনো তলোয়ার আর একখানা ছোরা শান পাথরে ঘষে ঘষে সাফ করছিলেন। ছোরাখানা পিতা অরিসিংহের আর তরোয়ালখানা উজলা গ্রামের দাদামশাই হাম্বিরকে দিয়ে দিয়েছিলেন। আজ কতকাল পরে শান পেয়ে অস্ত্র দুখানা একেবারে চকচক করে উঠল। হাম্বির বসে বসে অস্ত্রে শান দিচ্ছেন। এমন সময় লক্ষ্মী রানী সেখানে এসে বললেন, এখানে বসে কি করছিস? জানো না মা, ডাকাত ধরতে যেতে হবে, তাই এই দুই অস্ত্রখানায় শান দিচ্ছি। হ্যাঁ কপাল, তুমি এখনো অস্ত্রে শান দিচ্ছ, আর ওদিকে যে সুজন সিংহ সৈন্য সামন্ত নিয়ে ডাকাত ধরতে গেল, তোর চেয়ে তো সে বেশি কাজের দেখছি। লোকে কেবল তার নামে মিছে দুর্নাম রটাতো। তাই তো মা, দাদা তো আমায় ডেকে নিয়ে গেলেন না। রাজত্বটা দেখছি আমার কপালে নেই। যাই হোক, আমি ছাড়ছি নে। এই কথা বলে হাম্বির দ্বিগুণ উৎসাহে তলোয়ারে শান দিতে লাগলেন। রানীমা বললেন, যা যা, বেলা হলো, এখন কিছু খেয়ে আয়, আমি ততক্ষণ এ দুখানায় শান দিচ্ছি। হাম্বির উঠে গেলেন। লক্ষ্মী রানী বসে বসে অস্ত্রে শান দিতে লাগলেন। রাজপুতের মেয়ে বাটনা বাটা কুটনো কোটার চেয়ে অস্ত্রে শান দেওয়া ভালো বোঝেন। তার হাতে পড়ে অস্ত্র দুটি কিছুক্ষণের মধ্যেই ঝকঝকে হয়ে উঠল। হাম্বির ফিরে এলে রানীমা তার হাতে ছোরাখানা দিয়ে বললেন, দেখ দেখি, এটায় যেন ফাট ধরেছে বোধহয়, আঁকা বাঁকা কিসের যেন দাগ দেখছি। এখানায় তো কোনো কাজই হবে না। বলো কি মা, এ বাবার হাতের ছোড়া, কাজে লাগবে নাকি? দাও দেখি, একবার ভালো করে দেখি। হাম্বির ছোরাটি নিয়ে এদিক ওদিক ফিরিয়ে দেখলেন। কিছুই বোঝা গেল না। মনে হলো যেন ছোড়ার ফলকটার এক দিক থেকে আর এক দিক জুড়ে একটা আঁকা বাঁকা ফাট। অবশ্য ফাট কি রক্তের দাগ সেটা চেনা যায় না। তাই তো, এটা তো কিছুই বোঝা গেল না, ভালো করে দেখতে হবে। মা, তুমি অস্ত্র দুটো আমার ঘরে রেখে দিও, আমি একবার মহারাজার সঙ্গে দেখা করে আসি। একটা ভালো ঘোড়া দেখে নিতে হবে। অজয় সিংহ আজ সভায় যাননি, তাঁর শরীর অসুস্থ। তিনি নিজের মহলেই বিশ্রাম করছিলেন। হাম্বিরকে আসতে দেখে বললেন, এ কি, তুমি যাওনি? সুজন তো অনেকক্ষণ রওনা হয়েছেন। আগে একটি ঘোড়া বেছে নিতে কিছু বিলম্ব হবে, আমি আজ সন্ধ্যাকালেই রওনা হব। লোকজন তো সব বড় কুমারের সঙ্গে চলে গেছে, তুমি একা পথ চিনবে কেমন করে? আগে একজন শিকারীর সঙ্গে বন্দোবস্ত করেছি, সেই আমাকে ডাকাতের আড্ডা দেখিয়ে দেবে। আমি মনে করেছিলাম যে লোকজন নিয়েই যাব, কিন্তু পরে ভেবে দেখি মঞ্জু ভিল যেরকম দুর্দান্ত, তার সঙ্গে লোকজন নিয়ে পেরে ওঠা অসম্ভব। কৌশলে কার্য সিদ্ধ করা চাই। বেশ,
যা ভালো বোঝো তাই করো। আশীর্বাদ করেই জয়ী হও। হাম্বির প্রণাম করে বিদায় হলেন। নিজের ঘরে এসে অনেকক্ষণ হলো বিশ্রাম করছিলেন। লক্ষ্মী রানী এসে বললেন, কই, তোর যাবার কি হলো? তোর তো লড়াইয়ে যাওয়ার কোনো চেষ্টাই নেই দেখছি। ভয় পেলি নাকি? এই যে বললি ঘোড়া ঠিক করতে যাচ্ছি, আর ঘরে এসে ঘুম দিচ্ছিস। রোসমা, ডাকাত ধরতে যাওয়া কি সহজ ব্যাপার? একটু ভেবে নিতে দাও, ফোন দিয়ে আঁটতে দাও। এ কি বুনো শুয়োর যে যাবো আর জনারের শীষে গেথে আনবো? লক্ষ্মী রানী বুঝলেন হাম্বির মুখে তামাশা করছেন, কিন্তু মনে মনে ঠিক একটা মতলব স্থির করে বসে আছেন। তবু তিনি হাম্বিরের দিকে চেয়ে বললেন, বটে, আমার সঙ্গে তামাশা হচ্ছে? একটা জনারের শীষ দিয়ে বুনো শুয়োর গেঁথে আন, তবে বাহাদুর বুঝি। দেখা যাবে তোমার ওই পুরনো তলোয়ার আর দাগি ছোড়ায় কত দূর কী করো। এখন বল দেখি, তোর মতলব কি? এরপর মায়েতে আর ছেলেতে সেই নির্জন ঘরে সারা দিন কত কি পরামর্শ হলো। ক্রমে যখন সন্ধ্যা হয় তখন রানী লক্ষ্মী বললেন, তুই তবে প্রস্তুত হ, আর বিলম্ব করলে রাত্রি হয়ে যাবে। আর প্রস্তুত কি, এই যেমন আছি তেমনই যাব। দেখো তো মা, আমার ঘোড়াটা এলো কিনা। রানী উঠে গেলেন। ঘোড়া প্রস্তুত হয়ে এসেছে। হাম্বির হাসতে হাসতে বললেন, দেখা যাক মা, পুরনো তলোয়ার, দাগি ছোড়া আর এই বেত ঘোড়াটা নিয়ে কত দূর কি করতে পারি। আশীর্বাদ করো মা। আশীর্বাদ করি বাছা, জয়ী হও। হাম্বির সেকেলে তলোয়ার কোমরে গুঁজে সামান্য বেশে সেই বেত ঘোড়ায় চড়ে বসলেন। সন্ধ্যার অন্ধকার গাঢ়তর হয়ে এলো। সূর্য অস্ত গেল। হাম্বিরকে নিয়ে সেই বেত ঘোড়া খুরের খটখট শব্দ তুলে গ্রাম ছাড়িয়ে বনের মধ্যে প্রবেশ করল। আরাবল্লী পর্বতের নিবিড় বনচ্ছায়ায় ঘোর অন্ধকার। দুহাত তফাতে লোক চেনা যায় না। হাম্বির তাঁর বেত ঘোড়াটাকে একদিকে ছেড়ে দিয়ে কালো কম্বল মুড়ি দিয়ে নিঃশব্দে সেই বনের অন্ধকারে লুকিয়ে রইলেন। প্রকৃতির ছায়ার সঙ্গে একটা কৃত্রিম ছায়া যেন মিলিয়ে গেল। যেমন শিকারের সন্ধানে বাঘ ফেরে, তেমনি সেই অন্ধকার বনে হাম্বির নিঃশব্দে অতি সন্তর্পণে গিরি নদীর পারে পারে, ঘন বনের ধারে ধারে, পাহাড়ের গহ্বরে গহ্বরে ডাকাতের সন্ধান করে চললেন। তৃষ্ণার সময় নদীর জল, ক্ষুধার সময় গাছের ফল, এবং ঘুমের সময় পর্বতের গহ্বর। এমনি করেই হাম্বিরের দিন কেটে চলল। যেসব মহাবনে মানুষের চলাচল নেই, দিবারাত্রি যেখানে কেবল সবুজ অন্ধকার আর বাঘ ভাল্লুকের গর্জনে পরিপূর্ণ, দিনের পর দিন সেই মহাবনের ভেতরে ঘুরে বেড়াতে লাগলেন হাম্বির। কিন্তু বনের যেন শেষ নেই। জঙ্গল জুড়ে অমাবস্যার ঘোর রাত্রি নেমেছে। বনের ভেতর দিয়ে পথ দেখে চলা অসম্ভব। এমন সময় হাম্বির একটা প্রকাণ্ড শাল গাছে চড়ে এদিক ওদিক তাকাতে তাকাতে ভাবলেন, ডাকাতের সন্ধান কি পাওয়া যাবে না? এই অন্ধকারে আর পথ চলা তো এখন অসম্ভব। আজ রাত্রি দেখছি এই গাছেই কাটাতে হবে। বনের তলায় মশাগুলো ভন ভন করে ডাকছে, দেখো। ওরে বাবা, ওই যে বাঘের গর্জন শোনা যাচ্ছে। এত মশার ভনভনানি আর বাঘের গর্জন কোনোদিনও তো শুনিনি। যাই হোক, আজ রাত্রিতে আর মাটিতে পা দেওয়া নয়। এই বনটায় তত গাছপালা নেই, কিন্তু জীবজন্তু দেখছি অনেক আছে।
এই সব ভাবতে ভাবতে হাম্বির নিজেকে বেশ করে গাছের সঙ্গে বেঁধে নিদ্রা গেলেন। অনেক রাত্রে তার ঘুম ভাঙল। তাকিয়ে দেখলেন আকাশের একদিকে রাঙা আলো দেখা দিয়েছে। সকাল হয়েছে ভেবে হাম্বির উঠে বসলেন, কিন্তু সকাল হলো তো পাখি ডাকে না কেন? তবে কি ভ্রম হলো নাকি? হাম্বির বেশ করে চারিদিক দেখতে লাগলেন। সেই সময় দুজন মানুষ সেই শাল গাছের তলায় দাঁড়িয়ে কথা বলছে মনে হলো। লোক দুটোর কথা বোঝা যাচ্ছে না, তবে দু একবার মুঞ্জ ডাকাত আর সুজন বাহাদুরের নাম বেশ স্পষ্ট শোনা গেল। হাম্বির আস্তে আস্তে গাছের ডাল বেয়ে খানিকটা নেমে এসে কান পেতে শুনতে লাগলেন। দুই পাহাড়িতে কথা হচ্ছে। একজন বলল, ওরে ভাই, তুই এখনো ওকে মুঞ্জ মুঞ্জ বলিস? তাই তো সে চটে যায়। মুঞ্জকে মুঞ্জ বলবো না তো কি? সে কি জানে না যে আমি তার চাচা? আরে ভাই, সে কি এখনো চাচা ফাচা মানে? যেদিন থেকে সে ওই রাজপুতগুলোকে আর রানার ছেলেকে লড়াই হারিয়ে দিয়েছে, সেই দিন থেকে তার মাথাটা বিগড়ে গেছে। সে এখন চায় আমরা তাকে রানা আর তার ছেলেকে কুমার বলি। রেখে দে তোর রানা, রেখে দে তোর কুমার, আমি তাদের চিরকালই বলবো মুঞ্জ আর ভুঞ্জ। তবে ভাই রঞ্জু, আজ তুই লাজ দেখতে চলেছিস কেন? সর্দার আজ মেয়ের বিয়েতে মহুয়াকে নেশা করেছে, তোকে দেখলেই মাথা কাটতে আসবে। ওরে জটলা, এ কি বলিদানের মোষ পেয়েছিস যে টক করে হাড়ি কাটে মাথা দেবো? চল এখন নাতনির বিয়েতে একটু আমোদ করা যাক, বাজে কথায় কেবল রাত কাটালি। লোক দুটো হনহন করে উত্তরমুখ চলল। হাম্বির এতক্ষণে বুঝলেন তিনি ডাকাতের আড্ডায় এসে পড়েছেন। দূর থেকে মাদল আর ঝাঁঝরের আওয়াজ অস্পষ্টভাবে শোনা যাচ্ছে। মশালের আলো আকাশের একদিক রাঙা করে তুলেছে। হাম্বির তাড়াতাড়ি গাছ থেকে নেমে সেই লোক দুটির সঙ্গ নিলেন। কতদিন কেটে গেছে। সুজন বাহাদুর ডাকাত ধরতে না পেরে কৈলোরের কেল্লায় ফিরে এসেছেন, কিন্তু হাম্বিরের কোনো খবর নেই। সকলেই বলছে তিনি নিশ্চয়ই ডাকাতের হাতে কাটা পড়েছেন। এমন সময় মহারানার সভায় একদিন হাম্বিরের একটি চিঠি এলো। হাম্বির লিখেছেন তিনি উজলা গ্রামে মুঞ্জ বাহাদুরকে মেবারের রানা করে রাজসিংহাসন দিয়েছেন। নতুন রানা হাম্বিরকে কৈলোরের কেল্লা আর 100খানা গ্রাম জায়গির দিয়েছেন। অজয় সিংহ যদি সহজে কেল্লা ছেড়ে দেন তো ভালো, নচেত লড়াই নিশ্চয়ই হবে এবং মুঞ্জ বাহাদুর সশরীরে সগণে এসে কেল্লা দখল করবেন। শুনে সুজন সিংহ বলে উঠলেন, দেখলে ছোকরার কাণ্ডটা? দেখলে একবার সে কি মনে করেছে দুমুঠো ডাকাতের দল নিয়ে মেবারের সিংহাসন দখল করবে? এত বড় তার স্পর্ধা! হাম্বির কি এত দূর নীচ হবে? এ তো আমার বিশ্বাস হয় না। চিঠিটা কেমন কেমন শোনাচ্ছে না? তোমার কি মত রাজমন্ত্রী? রাজামশাই, চিঠির কথাগুলো যদিও বিশ্বাসযোগ্য নয়, কিন্তু বলাও যায় না। তাই আমার মনে হয় প্রস্তুত হয়ে থাকাই ভালো। আজকালকার ছেলে কখন কি করে বসে বলা যায় না। তবে একবার মেবারের সমস্ত সামন্ত সর্দারকে খবর পাঠানো হোক। তাতে কাজ নেই সুজন। এ কি পাঠান বাদশাহ আসছে যে সামন্ত সর্দারকে খবর পাঠাতে হবে? লোকে যে হাসবে। সকলকে সাবধানে থাকতে বলো, হঠাৎ কেল্লায় ডাকাতি না হয়। আম্বিরকে লিখে দাও
যেন এমন দুঃসাহসের কাজ না করে। আর একদল সৈন্য নিয়ে তুমি উজলা গ্রাম থেকে ডাকাতের দল তাড়িয়ে দাও গিয়ে। আর আর পারো তো হাম্বিরকে বেঁধে আনো। সুজন সিংহ আজ্ঞা পেয়ে সবার সামনে বীর দর্পে বুক ফুলিয়ে সভা থেকে উঠে গেলেন। কিন্তু মুঞ্জ ডাকাতের হাতে তিনি একবার পড়েছিলেন। সে যে কেমন ঘোরেল ডাকাত তা তিনি ভালো জানেন। তাই ঘরে গিয়ে রাজবৈদ্যকে দিয়ে মহারানাকে বলে পাঠালেন তার শরীরটা বড় অসুস্থ, কিছুদিন বিশ্রাম করতে পারলে ভালো হয়। ডাকাত ধরতে সেনাপতিকে পাঠানোই যায়। অগত্যা অজয় সিংহ সুজন সিংহকে বিশ্রামের অনুমতি দিলেন। সেদিন রাত্রে অজয় সিংহ লক্ষ্মী রানীর সঙ্গে দেখা করে হাম্বিরের পত্র দেখালেন। রানীমার অন্দরমহলে সেনাপতির তলব হল। তারপর হাম্বিরের নামে চিঠি নিয়ে সেনাপতি বিদায় হলেন। তার উপর হুকুম রইল হাম্বিরের পরামর্শ মতো খুব সাবধানে যেন সে কাজ করে। এদিকে উজলা গ্রামে শেয়াল রাজার মতো মুঞ্জ বাহাদুর রাজ সিংহাসন আলো করে বিরাজ করছেন। ডাইনে বামে গম্ভীরমল আর চুয়োমল দুই নতুন মন্ত্রী কানে কলম গুঁজে বসে আছেন। আর রাজসভায় আছেন হাম্বির এবং উজলা গ্রামের দু একটি পেট মোটা জোদ্দার আর দু চারটি কালো মুস্কো পাহাড়ি ভিল। একজন গরিব প্রজা খাজনা দিতে পারেনি। রাজার লোক তাকে বেঁধে এনেছে। মুঞ্জ রাজা হুকুম দিলেন, ওর মাথাটা কাট। অমনি হাম্বির তার কানে কানে বললেন, এরকম করলে প্রজালোকে খাপ্পা হবে, বদলে ওকে কিছু বকশিস দিতে হুকুম হোক, আপনারই সুখ্যাতি হবে। হাম্বিরের কথা শুনে 2 মোহর ইনাম দেওয়া হলো। গরিব প্রজা দুহাতে সেলাম ঠুকে বিদায় হলো। মনে মনে বলল, রাজা তো হাম্বির, এটা তো ডাকাতের সর্দার, ওর কি আর দয়া মায়া আছে নাকি? এমন সময় কৈলোরের কেল্লা থেকে সেনাপতি এসে মুঞ্জ বাহাদুরের সঙ্গে দেখা করলেন। কথা স্থির হল মহারানা কৈলোরের কেল্লা হাম্বিরকে দিয়ে স্ত্রী পুত্র পরিবার নিয়ে কাশীবাস করুন, তার খরচপত্র রাজভাণ্ডার থেকে দেওয়া হোক, আর হাম্বির ভিল রাজার মন্ত্রী হয়ে রাজ্য শাসন করুক। সেজন্য তাকে সমস্ত খরচ খরচা এবং মাসিক 6000 তনখা এবং চিতোরের কেল্লা জায়গির দেওয়াই স্থির হল। গম্ভীরমল শর্ত আওড়ালেন। চুমল একরার নামা লিখে হুজুরে পেশ করলেন। কিন্তু হুজুর তো কত পড়তে জানেন। কলম হাতে হাম্বিরের দিকে চেয়ে রইলেন। হাম্বির বললেন, এসব পাকা দলিলে সই দেওয়া ভালো নয়। আমি বলি কি মহারাজ, এতে পাঞ্জা মোহর করে দিলেই ভালো হয়। মুঞ্জ বাহাদুর 2 হাতে কালি মেখে দলিলের 2 পিঠে হাতের ছাপ লাগালেন। সেনাপতি দলিল নিয়ে বিদায় হলেন। মুঞ্জ বাহাদুর হাম্বিরের দিকে চেয়ে হাসতে হাসতে বললেন, এ তো বড় মজা। লড়াই নেই, হাঙ্গামা নেই, এক হাতের ছাপেই কাজ সাফ। দিল্লির বাদশাহকে এমন একটা পাঞ্জা পাঠিয়ে চিতোরের কেল্লাটা দখল করে নিলে হয় না? আগে মেবার দখল করে নেওয়া যাক, তারপর দিল্লি পর্যন্ত ঠেলে যাওয়া যাবে। এখন একটু আমত আহ্লাদের হুকুম হোক, রানার সেনাপতি আমাদের জাঁকজমক দেখে যাক। বন্ধু হাম্বির, তুমি যেমন ভালো বোঝো করো, কিন্তু দেখো মাদলের বাজনার মহু আর কলসিটা ভুলো না যেন। ও দুটো না থাকলে আমোদ হবে না। হাম্বির ভারে ভারে মহু আর কলসি দলে দলে মাদলের ব্যবস্থা করলেন। উজলা গ্রামে ভিল রাজার রাজপ্রাসাদে আমোদের ফোয়ারা খুলে গেল যেন। সেনাপতি এলেন, গম্ভীরমল এলেন, চুয়োমল এলেন, হাম্বির এলেন, গ্রামের প্রজালোক, পাড়া প্রতিবেশী যে যেখানে ছিল সকলে এলো। আর সেই সঙ্গে এলো
সাদা কাপড়ে ভদ্রলোক সেজে একদল রাজপুত সৈন্য। রাত্রি প্রায় শেষ হয়েছে। গ্রামবাসীরা যে যার ঘরে ফিরেছে। ভিলের দল মহুয়ার কলসি খালি করে যেখানে সেখানে গড়াগড়ি যাচ্ছে। সেই সময় তার বেতো ঘোড়ার পিঠে একটা রক্তমাখা চটের থলি চাপিয়ে হাম্বির উজলা গ্রাম থেকে বিদায় হলেন। সেনাপতির ওপর ভিল রাজার রাজপ্রাসাদ জ্বালিয়ে দেওয়ার হুকুম রইল। হাম্বির যেমন এক সন্ধ্যাবেলায় বেতো ঘোড়ায় চড়ে কৈলোরের কেল্লা থেকে বেরিয়েছিলেন, ঠিক তেমনি আর এক সন্ধ্যাবেলায় সেই বেতো ঘোড়ায় চড়ে কত দিন পরে রাজমুকুট সমেত মুঞ্জ ডাকাতের কাটা মুন্ডু নিয়ে ফিরে এলেন। কেল্লায় জয় জয়াকার পড়ে গেল। মহারানা সেই ভিলের কাঁচা রক্তে হাম্বিরের কপালে রাজ টিকা লিখে দিয়ে বললেন, রাজপুতের নিয়ম, সিংহাসনে বসবার আগে টিকাজের ব্রত সাঙ্গ করতে হয়। আজ এই শত্রুর রক্তে তোমার এই ব্রত উদযাপন হলো। আজ থেকে সিংহাসন তোমার, রাজমুকুট তোমার। কিন্তু মনে রেখো, মেবারের মুকুট উদ্ধার হলো বটে, তবে রাজ্য এখনো পাঠানের হস্তগত। তারপর মহারানা সুজন সিংহকে ডেকে 5 হাতিয়ার আর এক ঘোড়া দিয়ে বললেন, তুমি মেওয়ার ছেড়ে দক্ষিণ দেশে যাও। সেখানে তোমার ক্ষমতা থাকে তো নতুন রাজত্ব করো গিয়ে। ভেবো না যেন তোমাকে আমি স্নেহ করি না, কিন্তু আমি এ বিলক্ষণ বুঝেছি, তোমার নির্বাসনে মেবারের মঙ্গল তোমারও মঙ্গল। আর যদি ভগবানের ইচ্ছা হয়, তবে তোমার সন্তানেরা একদিন দক্ষিণ দেশে অখণ্ড রাজ্য বিস্তার করবে। যাও, মনে রেখো তুমি সূর্য বংশের সন্তান। তোমা হতে যেন সে বংশের কোনো কলঙ্ক না হয়। সুজন সিংহ, আজ থেকে নিজের উপর নির্ভর করো, তবেই বড় হতে পারবে। এতক্ষণ আপনি শুনছিলেন অবনীন্দ্রনাথ ঠাকুরের রাজকাহিনীর 5ম গল্প হাম্বির, অনলি অন রেডিও মিলন অডিও স্টোরি। গল্পটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক এবং শেয়ার করবেন, এবং আরও নতুন নতুন গল্প শোনার জন্য সাবস্ক্রাইব করতে ভুলবেন না আমাদের অফিসিয়াল ইউটিউব চ্যানেল রেডিও মিলন অডিও স্টোরি। আগামী বুধবার আপনি শুনবেন রাজকাহিনীর 6ষ্ঠ গল্প হাম্বিরের রাজ্য লাভ। শুনতে থাকুন রেডিও মিলন অডিও স্টোরি।